আজকের গল্প আকারান্ত, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। জগন মামা বললেন, তাহলে বাবা ঝন্টু, ততক্ষণ তুমি মামিমার সঙ্গে গল্প স্বল্প করো, আমি ঝটপট বাজারটা সেরে আসি। বলে দরজার দিকে পা বাড়িয়ে হঠাৎ ঘুরে ডাকলেন, কই গো, ছাতিটা দাও বরং, এই সাত সকালেই রোদ্দুরটা বড় চড়ে গেছে। জগন মামার মাথায় এমন প্রকাণ্ড টাক আমি আশা করিনি। এতকাল পরে ওকে দেখে খুব হকচকিয়ে গিয়েছিলাম। চেহারার কি দারুণ অদল বদল না ঘটে গেছে। রোগা খটখটে চেহারার মানুষ ছিলেন, এখন বিশাল পিপে হয়ে উঠেছেন। মুখের এমন প্রশান্ত হাসিও দেখেছি বলে মনে পড়ে না। এই মফস্বল শহরে এখন ওর উকিল হিসেবে বেজায় নামডাকও হয়েছে, এবং তার কারণ সম্ভবত ওর চেহারার এই ভোল বদল। আগে ওই শুটকে চেহারার আর খিটখিটে মেজাজের জন্য মক্কেল যেমন জুটত না, তেমনি হাকিমরাও নাকি ওকে এজলাসে দেখলে চটে যেতেন। অবশ্যই সবই শোনা কথা। এও শোনা কথা যে জগন মামার স্ত্রী আত্মহত্যাই করেছিলেন। কৌশলে কলেরায় মৃত্যু বলে ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয়েছিল। উকিল মানুষদের তো পেটে পেটে বুদ্ধি। বলে রাখা ভালো, জগন মামা কস্মিনকালে আমার মামাকুলের কেউ নন। ছোটবেলায় আমার বাবা মারা যান। পাড়া গাঁয়ে সম্পত্তি রাখার নানা ঝামেলা, মামলা মোকদ্দমার দায় সামলাতে হতো তাই মাকেই। সেই সুবাদে এই উকিল ভদ্রলোক মায়ের দাদা হয়ে উঠেছিলেন। কিন্তু আমি ভেবে পেতাম না জগনবাবুর মতো উকিল কেন ধরেছিলেন মা। তখন আরও কত জাঁদরেল উকিল এ শহরে তো ছিল। মামলায় হেরে গেলেও দেখতাম মা ফের এই ভদ্রলোকের কাছে এসে পড়েছেন। হয়তো এটাই মানুষের অভ্যেস। চেনা জানা ডাক্তারের হাতে মরতেও রাজি যেমন, তেমনি উকিল মোক্তারের বেলাও তাই। এখন মা নেই, আমি বিষয় সম্পত্তির হাল ধরেছি। আমি সেই একই অভ্যেসে এসে জুটেছি জগন উকিলের দরজায়। মামলায় হারজিত ভবিষ্যতের কথা। ছোটবেলা থেকে যাকে মামা বলে জানি তার কাছে এসে দাঁড়ালে মনের জোর ভীষণ বেড়ে যায়। তবে তার চেয়ে বড় কথা, জগন মামার এখন নাকি নামডাক হয়েছে। কাজেই আমার মনের জোর অনেক বেশি করেই বেড়েছে। আজ রোববার, আজকের দিনও রাত্রিটা জগন মামার বাড়ি কুটুম্বিতা এবং সলা পরামর্শ করে যাবে বলেই আশা। আগামীকাল ফার্স্ট আওয়ারে কেস ঠোকা যাবে। বুঝতে পারছিলাম জগন মামা আবার বিয়ে করছেন কবে, কিন্তু অবাক হচ্ছিলাম নতুন মামিমা একবারও ঘর থেকে বেরুচ্ছেন না দেখে। ভেতরের বারান্দায় একটা চেয়ারে আমি বসে আছি। জগন মামা ওপাশের কিচেন থেকে চা বয়ে এনেছেন। চায়ের খালি কাপ প্লেট উনি নিজেই রেখে এসেছেন। মামিমার পাত্তা নেই। জগন মামা ওর উদ্দেশ্যে কথাবার্তা বলেছেন, কিন্তু কোনো সাড়া আসছে না। তাই ভাবছিলাম একটা দাম্পত্য কলহ গোছের কিছু ঘটে থাকবে, নাকি মামিমা ঠাকুর ঘরে পুজোয় বসে আছেন। জগন মামা ছাতি চাইলেন, তবু মামিমার সাড়া এলো না। তখন জগন মামা মুখে একটু বিরক্তি ফুটিয়ে উঠোন থেকে বারান্দায় উঠলেন। তারপর ছাতির খোঁজে ঘরে ঢুকলেন। ঘর থেকে ওর চাপা গলায় কথাবার্তা শুনতে পেলাম। একটু পরে বেরিয়ে এলেন ছাতি হাতে, মুখে প্রশান্ত হাসি। বললেন, তাহলে গল্প স্বল্প করো তোমরা, আমি ঝটপট ফিরব। উনি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেলেন। ওদিকটায় আগাছার জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাট পায়ে চলার রাস্তা আছে। গিয়ে উঠেছে বাজারের চওড়া রাস্তায়। এদিকটা একেবারে নিরিবিলি নিঝুম জায়গা। আশেপাশে বাড়ি বিশেষ নেই। গঙ্গার ধারে শহরের একান্তে এই বাড়িটার বয়স প্রাচীন। একটু তফাতে হাসপাতাল এলাকা। অন্য দিকটায় গঙ্গার পাড়ে বন দফতরের যত্নে সাজানো ঘন বন। ভাঙন আটকাতেই ওই নিরামিষ জঙ্গল। জগন মামার ভাষায় নৈমিষারণ্য। বাড়ি একেবারে চুপচাপ। গ্রীষ্মের এই সাত সকালে গঙ্গার দিক থেকে একটা হাওয়া এলো সনসনিয়ে। হাওয়াটা খিড়কির দরজা ঠেলে উঠোনে ঢুকে ঠাঁই ঠাঁই করে ঘুরতে লাগলো। তারপর পাঁচিলের ধারে জবা ও শিউলির ঝোপ হুলুস্থুল করে পটাপট কিছু হলুদ পাতা ছিঁড়ে পাঁচিল ডিঙিয়ে চলে গেল। এই সময় আমার মনে পড়ল, যেদিকে গেল সেদিকটাই শ্মশান বট, এবং একটু পরে সেই উঁচু বটগাছের মাথায় ঝাঁকুনি লাগলো। কিছু করার না থাকলে আমার উদ্ভট সব অনুভূতি জাগে।
হঠাৎ মনে পড়ল ছোটবেলায় দেখা মামিমা অর্থাৎ জগনবাবুর প্রথম স্ত্রীর কথা। আত্মহত্যা করলে মানুষ নাকি ভূত হয়। এমন নিরিবিলি বাড়িতে ভূতের পক্ষে হামলা করা ভারী সহজ। পুরনো মামিমার ভূত নতুন মামিকে জ্বালায় না? কে জানে কেন এ বাড়িতে রাতে থাকতে হবে ভাবতে এবার অস্বস্তি জাগলো। ভূতে আমার বিশ্বাস নেই, কিন্তু ভূতের ভয় আমার বেজায় রকমের। একটু কাশলাম। ভেতরের ঘর একেবারে চুপচাপ। সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু হঠাৎ নতুন মামিমা বেরিয়ে এলে লজ্জা পাবো। আরও একবার কাশলাম, তারপর উঠে দাঁড়ালাম। দরজার দিকে তাকিয়ে আধো আধো গলায় বললাম, মামিমা আমি একটু ঘুরে আসি, শুনছেন মামিমা? কিন্তু সাড়া এলো না। অদ্ভুত মহিলা তো। উঠোনে গিয়েও সাড়া পাবো ভাবলাম, না পেয়ে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে আগাছার জঙ্গলে ঢুকলাম। সিগারেট টানতে থাকলাম। জগনমামা বলছিলেন, সবসময় খালি তোদের গপ্প করি, তোর মায়ের মতো মহিয়সী মেয়ে আর হয় না। আর তুই কতটুকুন ছিলি জানিস বাবা ঝন্টু? এই একটুকুন। আর কি ভীতু কি ভীতু। এত সব যদি শুনে থাকেন ভদ্রমহিলা, তাহলে আমাকে দেখার জন্য বেরুলেন না কেন? কিছুতেই মাথায় ঢুকছে না। সিগারেট শেষ করে বাড়ি ঢুকে চমকে উঠলাম। কোত্থেকে একটা নেড়ি কুকুর ঢুকে পড়েছে যে। বারান্দায় গিয়ে ভেতরের ঘরের পর্দার ফাঁকে উঁকি দিচ্ছে। চেঁচিয়ে উঠলাম, মামিমা কুকুর ঢুকছে, কুকুর! তবু সাড়া নেই দেখে দৌড়ে গেলাম। কুকুরটা ঘরে ঢুকে পড়েছিল। লাথি খেয়ে কেউ কেউ করে উঠল এবং ডিগবাজি খেতে খেতে উঠোনে গিয়ে পড়ল। লেজ গুটিয়ে পালালো। পর্দা তুলে উঁকি মেরে ডাকলাম, মামিমা, কিন্তু ঘর ফাঁকা, কেউ নেই। সেকেলে পালঙ্কের ওপর জগনমামার লুঙ্গি পড়ে আছে। ড্রেসিং টেবিলের দিকে তাকালাম, একগুচ্ছের স্নো পাউডার ইত্যাদি যথারীতি সাজানো। ওপাশে আলনায় কয়েকটা শাড়ি ও সায়া পর্যন্ত। সেগুলো অত ময়লা কেন ভেবে পেলাম না, কিন্তু ঘরে একটা মেয়েলি গন্ধ টের পাচ্ছিলাম। আবজা মনে হলো নতুন মামিমার বয়স নিশ্চয়ই জগনমামার তুলনায় ঢের কম। মেয়েলি গন্ধটা কি চুলের? স্নানের পর মেয়েদের চুলের এমন গন্ধ হয়। একটু লজ্জা পেলাম। এভাবে এ ঘরে ঢুকে দাঁড়িয়ে থাকাটা ঠিক হচ্ছে না। ভদ্রমহিলা ওপাশে কোথাও আছেন। এসে গেলে অপ্রস্তুতের একশেষ হব। বেরিয়ে আসার আগে ড্রেসিং টেবিলে রাখা ছবিটার দিকে চোখ পড়ল। পুরুষ ও মহিলার ছবি পাশাপাশি, কিন্তু চিনতে পারলাম না। শুধু দেখলাম যুবতী মহিলাটি কেমন চোখে তাকিয়ে হাসছেন। ঠিক এই সময় বাইরে জগনমামার সাড়া পেলাম। বহু ভাগ্যে দুটো গলদা পেলাম, বুঝলে? মোটে দুটো। যাগ্গে, এতেই হবে। আর শোনো, দুধ ছাই ভুলে গেলাম যে। ঝটপট বেরিয়ে গিয়ে দেখলাম জগনমামা সদর দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে আছেন, বগলে ছাতি, এক হাতে বাজার ভর্তি থলে। বললেন, এ অসময়ে ওদের বাড়ি না গেলে চলতো না, ঝটপট ফিরে এসো তাহলে। অবশ্যই আজ রোববার, বেলা করেই খাওয়া যাবে। নতুন মামিমা তাহলে কিচেনে ছিলেন? ঘুরে আমাকে দেখে জগনমামা একগাল হেসে বললেন, এই যে ঝন্টু, আলাপ হলো মামিমার সঙ্গে? গপ্পের রাজা, থুরি রানী। রানী? আর তুমি তো বরাবর ভূতের গপ্প শুনতে ভালোবাসতে। এখন অবশ্যই বড় হয়েছ, তাহলেও মন্দ লাগবে না, কি বলো? বলে চোখ নাচালেন। রাত্রিরে শুনবেক্ষণ। নতুন মামিমাকে তখন পর্যন্ত চোখে না দেখলেও বুঝতে পারছিলাম ভদ্রমহিলা খুব শান্ত ও চাপা স্বভাবের। কথাবার্তা বলেন হয়তো অতি সামান্য, যেটুকু বলেন তাও যেন ভীষণ আস্তে গলার ভেতর। তাছাড়া বাইরের লোকের সঙ্গে আলাপে হয়তো সংকোচ বোধ করেন, অথবা আদপে পছন্দই করেন না। বাইরের ঘরে জগনমামার ওকালতির আপিস। আজ ছুটির দিন বলে বুঝি ওর মুহুরিবাবু আসেননি। সেই ঘরে হাত পা ছড়িয়ে বসে জিরিয়ে নিচ্ছিলাম। বাইরে রোদ বেড়েছে, এখনই লু হাওয়া বইতে শুরু করেছে। চারপাশে শুধু গাছপালার সনসন আর গঙ্গায় নাইতে যাওয়ার সরু গলিপথে ধুলোবালি আবর্জনার ঝড় বইছে শোঁ শোঁ করে। ভেতর থেকে জগনমামার কথাবার্তার আওয়াজ ভেসে আসছে। নতুন মামিমার সঙ্গে অনর্গল কথা বলছেন। ভদ্রমহিলা ভারী অদ্ভুত বলবো, সম্ভবত শুনেই যাচ্ছেন মুখ বুজে। আর কৌতূহল সংবরণ করা দুঃসাধ্য হলো। পর্দার ফাঁক দিয়ে উঁকি মারলাম। জগনমামা কিচেনের বারান্দায় দাঁড়িয়ে টেবিলে তরকারি কুটছেন আর কথা বলছেন। কিচেনের দরজা সামনাসামনি, ভেতরে কেরোসিন কুকার জ্বলছে, রান্না হচ্ছে, কিন্তু নতুন মামিমাকে দেখা যাচ্ছে না। মরিয়া হয়ে এগিয়ে গেলাম। আমার সাড়া পেয়ে জগনমামা হেসে বললেন, এসো বাবাজি, তোমার মামিমাকে বলছিলাম, ঝন্টু তো পাড়াগাঁয়ের ছেলে, বিশুদ্ধ জলবায়ু আর নির্ভেজাল খাদ্য খেয়ে মানুষ হয়েছে। এ ভূতের জায়গায় অখাদ্য কি ওর রুজবে? বলেই ভেতরে সেই ঘরের দিকে তাকালেন। তোমার অত কেন লজ্জা বলো তো? ঝন্টু বলতে গেলে আমার আপন ভাগ্নে।
এসো, কই, বেশ এসো না, ফিরে গিয়ে তোমারই বদনাম করবে, অচেনা তো নয়, সেই ছোট্ট বয়সে কতবার দেখেছো, বড় হয়েছে বলে লজ্জা, আশ্চর্য। আপন মনে ফের গজগজ করতে থাকলেন, তোমার এই এক রকমেই যত সর্বনাশের গোড়া। আমি হকচকিয়ে গেছি ততক্ষণে। ছোট্ট বয়সে কতবার দেখেছো এর মানে কি? তাহলে কি নতুন মামিমা আমার চেনা জানা কোনো মহিলা? জগন মামার হাবভাব দেখে কোনো কথা জিজ্ঞেস করতে সাহস হলো না। বুঝলাম আমার খুব পরিচিত মহিলাকেই বিয়ে করেছেন জগন মামা। এত পরিচিতি যে মুখোমুখি হলে নিশ্চয়ই দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ার আশঙ্কা আছে, তাই উনি দেখা দিচ্ছেন না। খুব ভাবনায় পড়ে গেলাম, খুঁজেই পেলাম না তেমন কে হতে পারেন নতুন মামিমা। দুপুরে খাবার সময়ও উনি এলেন না। জগন মামার মুখ গম্ভীর, সেটা খুবই স্বাভাবিক। টেবিলে সব সাজানো ছিল, দুজনে চুপচাপ খেলাম। খাওয়া হলে জগন মামা বললেন, ও ঘরে গিয়ে ঘুমিয়ে নাও, 5:30টার আগে উঠো না, গরম কমলে বরং ঘুরে এসো গঙ্গার ধারে। লম্বা হয়ে গেল ঘুমটা। উঠে দেখি টেবিলে চা ঢাকা আছে। নতুন মামিমা এসে দিয়ে গেছেন কি, বোধহয় জগন মামাই। বাড়ির ভেতর চুপচাপ চা জুড়িয়ে গিয়েছিল। কল্পনা করলাম নতুন মামিমাই চা রেখে গেছেন, এবং আশ্চর্য, সেই মিষ্টি মেয়েলি গন্ধটা অবিকল টের পেলাম। দরজা ভেজিয়ে গলি রাস্তায় গঙ্গার ধারে ঘুরতে গেলাম। ঘন্টা 2 পরে যখন ফিরে এলাম তখন এদিকটা ঘন অন্ধকারে ঢাকা, লোডশেডিং। দরজা বন্ধ থাকবে ভেবেছিলাম, কিন্তু কড়া নেড়ে সাড়া না পেয়ে ঠেলতেই দেখি তেমনই খোলা। ভেতরে ঢুকে ডাকলাম, জগন মামা। সাড়া এলো, আয় ঝন্টু, এখানে আয়। উঠোনে দাঁড়িয়ে আছেন জগন মামা কালো মূর্তিটি হয়ে। আলো নেই বাড়িতে। বললাম, আলো জ্বালেন নিজে। জগন মামা বললেন, অন্ধকার ভালো লাগে, আয় এখানে আয়। কি গো, এখন তো ঝন্টু তোমাকে দেখতে পাচ্ছে না, এবার কথা বলবে নাকি? ঝন্টু, মামিমার সঙ্গে কথা বল। ডাকলাম, মামিমা। তারপর টের পেলাম অন্ধকার উঠোনে আবজা হয়ে দাঁড়িয়ে আছি শুধু আমি আর জগন মামা। হঠাৎ কেমন গা ছমছম করে উঠল। বললাম, জগন মামা, মামিমা কই? এই তো, দেখতে পাচ্ছিস না? জগন মামা অস্বাভাবিক গলায় বললেন। কই গো, ঝন্টুকে ছুঁয়ে দাও তো। আহা, দাও না বাবা, বলতে গেলে আপন ভাগ্নে, ছোটবেলায় কত আদর করেছো। হি হি করে অদ্ভুত হাসি হেসে জগন মামা আমার একটা হাত টেনে অন্য হাতে অন্ধকারে অদৃশ্য মামিমার হাত টানার ভঙ্গি করতেই আমার মাথা ঘুরে গেল, এবং আচমকা হাত ছাড়িয়ে নিয়ে এক লাফে বারান্দা এবং বারান্দা থেকে বাইরের ঘরে, তারপর ব্যাগ ট্যাগের কথা ভুলে দড়াম করে দরজা খুলে গলিতে গিয়ে পড়লাম। 2 মাস পরে একদিন শহরে গেছি। ব্যাগটা নিয়ে আসতে তো বটেই, জগন মামার অবস্থা দেখতেও তীব্র কৌতূহল হলো। নিরিবিলি জায়গায় পুরনো জরাজীর্ণ বাড়িটা দেখে একটু গা ছমছম করলো, কিন্তু দিন দুপুরে আশা করি আর ভূতের ভয়টা পাবো না। দরজায় কড়া নাড়ার পর খুলতেই আমার বুকের ভেতর রক্ত চড়াত করে উঠল। হাসি খুশি মিষ্টি চেহারা সুন্দরী মহিলা দরজার পাল্লায় হাত রেখে দাঁড়িয়েছেন। সেই হাসি মুখে বলেছেন, কাকে চাই? অমনি আমি পিছিয়ে এসেছি, প্রায় লাফ দিয়েই। ইনিই যে সেই নিরাকার মামিমা যার সঙ্গে জগন মামা অনর্গল কথা বলতেন এবং যিনি আত্মহত্যা করে মারা যান, তিনি ছাড়া আর কে হতে পারেন? ভুল হয়েছে বলে আমি হনহন করে চলে এলাম। পা টলছিল, একবারও পিছু ফেরার সাহস হলো না। নিরাকার আকার ধরলেই সমস্যা। কিন্তু ব্যাপারটা আগা গোড়া রহস্যময়। তবে এটুকু মনে পড়ছে, পেছনে জগন মামার যেন চিৎকার শুনেছিলাম, ঝন্টু, ও ঝন্টু, চলে যাচ্ছিস কেন? তোর নতুন মামিমার সঙ্গে আলাপ করে যা। কানের ভুল হতেও তো পারে, নতুন শব্দটা কি সত্যি শুনেছিলাম? ধন্যবাদ।